আসসালামু আলাইকুম। তুরস্কের ইস্তাম্বুল থেকে আপনাদের সাথে আছি আমি সরোয়ার আলম। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই নিহত হয়েছেন। নিহতের খবরটি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন, ইরানের বিপ্লবী গার্ড। ইরানের সরকার তার নিহতের কারণে 40 দিনের শোক ঘোষণা করেছে। ইরানের বিপ্লবী গার্ড বলছে তার এই হত্যার প্রতিশোধ ইরান এমনভাবে নিবে যেই আক্রমণ সারা বিশ্ব গত 40 বছরে দেখে নাই। এই আক্রমণের টার্গেট হবে ইসরায়েল এবং আমেরিকার এই অঞ্চলে থাকা সব ধরনের ঘাঁটি এবং যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ সবকিছু। ইরানে এই এই খবরের পর, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার মৃত্যুর খবরের পর ইরান জুড়ে চলছে বিক্ষোভে জনগণ মিছিল দিচ্ছে এবং তারা স্লোগান দিচ্ছে আমেরিকার মৃত্যু, ইসরায়েলের মৃত্যু। আমেরিকা কিভাবে ইরানের এই সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যা করলো এটা নিয়ে হয়তো আরো অনেক আলোচনা চলবে। তবে যে খবর এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে তাতে বলা হচ্ছে যে গতকাল সকালবেলায় যখন শুরুতেই আমেরিকা এবং ইসরায়েল ইরানে আক্রমণ করে, ঠিক সেই সময়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইকে হত্যা করা হয়। তিনি যেখানে বসে অফিস করছিলেন সেই জায়গায় আক্রমণ চালায় আমেরিকা এবং ইসরায়েল। সেই আক্রমণেই গতকাল সকালেই তিনি নিহত হন। তার সাথে সাথে তার পরিবারের সদস্যরা এবং তার উপদেষ্টারাও নিহত হন। একই সাথে ইরানের সেনাপ্রধান, ইরানের বিপ্লবী গার্ডের প্রধান এবং আরও ঊর্ধ্বতন কর্মকর্তারাও নিহত হন। তবে ইরানের রাষ্ট্রপতি বা ইরানের অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ কি অবস্থায় আছেন সে ব্যাপারে এখনো পর্যন্ত স্পষ্ট কিছু জানা যায়নি। ইরান বলছে তার এই হত্যার প্রতিশোধে জ্বলবে আমেরিকা এবং ইসরায়েল। এই খবর প্রকাশের পরপরই ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে অল্প সময়ের মধ্যেই এটার পাল্টা আক্রমণ তারা শুরু করবে। তবে এখনো পর্যন্ত ইরানের পক্ষ থেকে কোনো পাল্টা আক্রমণ আসেনি। যে প্রশ্নটি এখন সবার আগে সামনে আসবে সেটা হচ্ছে আমেরিকা এবং ইসরায়েল ইরানে যে রেজিম চেঞ্জের কথা বলেছে সেই রেজিম চেঞ্জ এখন হবে কিনা, অর্থাৎ আয়াতুল্লাহ আলী খামেনেইর এই মৃত্যুর পর ইরান আবার ঘুরে দাঁড়াতে পারবে কিনা, ইরানের যে রাষ্ট্র পরিচালনার সিস্টেম বা সিলসিলা সেটা কন্টিনিউ হবে কিনা, বা আমেরিকা ইসরায়েল তার কাজে সফল হবে কিনা। যদিও ইরানের এই ইসলামিক প্রজাতন্ত্র বা এই রাষ্ট্র পরিচালনার যে সিস্টেম সেটা যেভাবে দাঁড় করানো হয়েছে, যেভাবে সেটাকে তৈরি করা হয়েছে, সেখানে একজন নেতা বা পুরো একটা টিম মারা গেলেও সেটা পরিবর্তনীয় নয়। সেখানে নতুন করে তাদের স্থলাভিষিক্ত যারা হবে তারা এটাকে পরিচালনা করবে। তবে অবশ্যই নেতা থেকে নেতা, নেতৃত্ব থেকে নেতৃত্ব, মানুষ থেকে মানুষ সিদ্ধান্তের পরিবর্তন হয় এবং তার প্রজ্ঞা, তার বিচক্ষণতার পরিবর্তন হয়, সেই অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে। সে কারণে ইরানে অবশ্যই কিছুটা পরিবর্তন আসবে, কিন্তু সেটা আমেরিকা ইসরায়েলের চাহিদা মতো হবে কিনা সেটা দেখার সময় এখনো আসে নাই। আমেরিকা এবং ইসরায়েল এই যে আক্রমণটি চালালো ইরানে, আজকে কিছুক্ষণ আগে নিউ ইয়র্ক টাইমসের যে খবর সেটা হচ্ছে যে এই আক্রমণের জন্য আমেরিকা এবং ইসরায়েলের রাষ্ট্রপ্রধানরা যেদিন সিদ্ধান্ত নিয়েছেন, বলা হয় যে আজকে থেকে প্রায় 10-15 দিন আগেই তারা সিদ্ধান্ত নিয়েছেন যে এই দিনটিতেই এইভাবে ইরানের উপরে আক্রমণ চালানো হবে এবং সেই আক্রমণে প্রধান টার্গেট থাকবে ইরানের ক্ষমতাধর যারা আছে, ইরানের ক্ষমতায় যারা আছে তাদেরকে সরিয়ে দেওয়া। এবং সেই ক্ষেত্রে ইসরায়েল এবং আমেরিকা সফল হয়েছে বলা যায়। এখানে ইসরায়েল এবং আমেরিকা সফল হয়েছে বললে আসলে এটাকে একটু ছোট করে দেখা হবে। এখানে ইসরায়েল আমেরিকার সাথে সফল হয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত। আমি কাতারের কথা স্পষ্টভাবে বলতে পারছি না, কিন্তু সৌদি আরব তাদের এই সিদ্ধান্ত নেওয়ার আগে, অর্থাৎ আমেরিকা ইসরায়েল যেদিন সিদ্ধান্ত নিয়েছে যে অমুক দিন ইরানে এইভাবে আক্রমণ করব, তার আগেই সৌদি আরব আমেরিকার সাথে এবং ইসরায়েলের সাথে আলোচনা করে তাদেরকে কনভিন্স করার চেষ্টা করেছে, তাদেরকে প্রেশার দেওয়ার চেষ্টা করেছে, তাদেরকে লবি করার চেষ্টা করেছে যে তোমরা যত দ্রুত সম্ভব ইরানে আক্রমণ করো।
অথচ আমরা জানি এখনো পর্যন্ত যে এইবার ইরানে আক্রমণের আগে সবচেয়ে বেশি নীরব ছিল সৌদি আরব। অনেক খবর আমরা শুনেছি, দেখেছি যে সৌদি আরব এবং ইরান একত্রে কাজ করবে। চীনের মধ্যস্থতায় দুই দেশ তাদের গত 40 বছরের যে বিভেদ ছিল সেটাকে একেবারে বাদ দিয়েছে, ছেড়ে দিয়েছে। তারা এখন বন্ধুত্ব, ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়েছে। আমি তখন বলেছিলাম যে সৌদি আরব এবং ইরানের মধ্যে যে সংঘাত, যে দ্বন্দ্ব, যে বিভেদ, সেটা চীনের মধ্যস্থতায় বা এরকম জাস্ট হচ্ছে একটা ঘোষণার মাধ্যমে শেষ হওয়ার নয়। এখন এই খবরগুলোতে যেটা স্পষ্ট হচ্ছে সেটা হলো যে ইরানে এই আক্রমণের ক্ষেত্রে মধ্যপ্রাচ্যে থাকা সবগুলো দেশ ইসরায়েল এবং আমেরিকাকে শুধু সমর্থনই করে নাই, বরং ইসরায়েল আমেরিকাকে এই আক্রমণে উদ্বুদ্ধ করেছে এবং সরাসরি এই আক্রমণে যুক্ত হয়েছে। সেই সার্বিক আক্রমণে ইরানের আজকে নিহত হয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনেই। ইরানের বিপ্লবী গার্ড বলছে যে আলী খামেনেই তার অফিসে বসে অফিস করাকালীন সময়ে, অফিস চলাকালীন সময়ে আমেরিকা এবং ইসরায়েল আক্রমণ করেছে। যদিও আমেরিকা এবং ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যম গতকালকে প্রকাশ করেছিল যে আলী খামেনেইর বাসভবনে আক্রমণ করা হয়েছে এবং তার বাসভবনে তিনি ছিলেন কিনা এ ব্যাপারে কিন্তু এখনো পর্যন্ত জানা যায় না যে ওই আক্রমণে তিনি বাসভবনে ছিলেন কিনা। কিন্তু গতকাল সকালে শুধু বাসভবনেই না, তার যেই সমস্ত জায়গায় থাকার সম্ভাবনা আছে সব জায়গাগুলোতেই আক্রমণ চালিয়েছে ইসরায়েল এবং আমেরিকা। শুধু তার না, বিপ্লবী গার্ডের প্রধান, ইরানের সেনাবাহিনীর প্রধান, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার উপদেষ্টারা যেই সমস্ত জায়গায় থাকতে পারেন, লুকিয়ে থাকতে পারেন, অথবা তারা নিরাপদ আশ্রয়ে গিয়ে যে সমস্ত জায়গায় থাকতে পারেন, সব জায়গায় ইসরায়েল এবং আমেরিকা গতকাল হামলা চালিয়েছে। খুব সম্ভবত তার এই গতকাল হামলার প্রথম দিকেই মৃত্যুর বিষয়টি বিপ্লবী গার্ড নিশ্চিত ছিল এবং তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার পরই বিপ্লবী গার্ড এবার সব কিছু বাদ দিয়ে, মানে চোখ বন্ধ করে সব জায়গায় আক্রমণ করেছে এভাবে বলা যায়। কারণ সবগুলো মুসলিম দেশে যেই সমস্ত জায়গায় আমেরিকার ঘাঁটি আছে সবগুলোতে একেবারে গতকাল প্রথম দিক থেকেই ইরান আক্রমণ চালানো শুরু করেছে এবং সেই আক্রমণ গতকাল সারা রাত ধরে চলছে। সারা রাত ধরে দুবাইয়ের সব বড় বড় বিল্ডিংগুলো, গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো, কাতার, বাহরাইন, বিশেষ করে বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতে আক্রমণগুলো অনেক বেশি হয়েছে। ইরানের মধ্যেও গত রাতে সারা রাত ধরে বিভিন্ন জায়গায় আমেরিকা এবং ইসরায়েল আক্রমণ করেছে, কিন্তু ইরানে ইন্টারনেট বন্ধ থাকার কারণে সেই আক্রমণগুলো সম্পর্কে যথেষ্ট পরিমাণে তথ্য বা ভিডিও পাওয়া সম্ভব হচ্ছে না। তবে ইসরায়েল এবং আমেরিকা এই আক্রমণের ফলে, বিশেষ করে গতকাল সকালেই প্রথম আক্রমণেই আয়াতুল্লাহ খামেনিকে মৃত্যুর বিষয়টি হালকা হালকা চাউর করা শুরু করেছিল। ইসরায়েলের প্রধানমন্ত্রী গতকাল সন্ধ্যায় বলেছিল যে তাদের কাছে যে তথ্য উপাত্ত আছে তাতে তারা ধারণা করছেন বা প্রাথমিকভাবে নিশ্চিত হচ্ছে যে আলী খামেনেই আর বেঁচে নেই, কিন্তু ইরানের পক্ষ থেকে তার মৃত্যুর ব্যাপারটি নিশ্চিত করা হয়নি। আজকে ভোর রাতে ইরানের বিপ্লবী গার্ড একটা বিশাল বিবৃতির মাধ্যমে তার এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে এবং বিপ্লবী গার্ড বলছে যে তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতার মৃত্যুর প্রতিশোধ ইরান সর্বোচ্চভাবে নিবে, এমনভাবে নিবে যেন ইসরায়েল এবং আমেরিকা এটার জন্য অনুশোচনা বোধ করে। আর এই প্রতিশোধে টার্গেটে বাদ যাবে না এই অঞ্চলের কেউ, বাদ যাবে না কেউ বলতে ইসরায়েল এবং আমেরিকার সবগুলো ঘাঁটি এই টার্গেটে পরিণত হবে। খামেনির মৃত্যুর সংবাদের পরপরই ইরান জুড়ে রাস্তায় নেমেছে মানুষ, বিভিন্ন জায়গায় বিভিন্ন শহরে বিক্ষোভ করছে আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এটাকে আমেরিকার জন্য এবং ইসরায়েলের জন্য একটা বিশাল দিন হিসাবে ঘোষণা দিয়েছে, এটা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এটাকে তার সবচাইতে বড় সফলতা হিসেবে দেখাবে। তিনি এর আগে ইরানের বিপ্লবী গার্ডের প্রধান সোলাইমানিকে হত্যা করেছিলেন তিনি ক্ষমতায় থাকাকালীন। এবার তিনি ক্ষমতায় এসে খামেনেইকে হত্যা করলেন। ইসরায়েল এবং আমেরিকা একত্রে ইরানে ব্যাপক পরিমাণে আক্রমণ চালিয়ে
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনেইকে হত্যা করেছে। এখন তার এই হত্যার পর ইরানে রেজিম চেঞ্জ হবে কিনা, এখনো পর্যন্ত ইরানের যে সিস্টেম সেটাতে রেজিম চেঞ্জের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে তার এই হত্যার পরে ইরান কতদিন পর্যন্ত পাল্টা আক্রমণ চালাবে, কিভাবে পাল্টা আক্রমণ চালাবে, এবং ইসরায়েল আমেরিকা এর পরে আক্রমণগুলো কোন দিকে পরিচালিত করবে, যদিও এখানে মুসলিম দেশগুলো ইরানের বিপক্ষে থাকার কারণে বা আমেরিকা এবং ইসরায়েলের পাশে থাকার কারণে, তার মধ্যে আছে কাতার, কুয়েত, সৌদি আরব, বাহরেন, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, এই সবগুলো দেশ। সুতরাং এই দেশগুলোর বিরুদ্ধে, সবগুলো দেশের বিরুদ্ধে ইরান একা কতদিন পর্যন্ত লড়তে পারবে সেটা একটা দেখার বিষয়। কিন্তু ইরান গত রাতে এবং গতকাল যে পরিমাণে আক্রমণ ইসরায়েল এবং এই অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোতে বা ঘাঁটিগুলো যে সমস্ত দেশে আছে সেই সব দেশে চালিয়েছে, তাতে ধারণা করা হয় যে ইরান এবার তার মরণ কামড়টি দিচ্ছে। আর মরণ কামড় না দিয়েও ইরানের উপায় নেই, কারণ হচ্ছে ইরানের যেই জিনিসটি রক্ষার জন্য পুরো বিপ্লবী গার্ড, ইরানের বিপ্লবী গার্ড, আমি বহুবার বলেছি বিপ্লবী গার্ড কোন জিনিসকে রক্ষা করছে, ইরানের বিপ্লবকে। আর বিপ্লবের সিম্বল, বিপ্লবের সবচেয়ে বড় যে ধারক সেটা হচ্ছে সর্বোচ্চ ধর্মীয় নেতা। সর্বোচ্চ ধর্মীয় নেতাকে রক্ষা করা এবং তার আদেশ পালন করাই হচ্ছে বিপ্লবী গার্ডের একমাত্র উদ্দেশ্য, একমাত্র কাজ। সেই জায়গাতে যেহেতু এই সর্বোচ্চ ধর্মীয় নেতাই ইসরায়েল এবং আমেরিকার আক্রমণে নিহত হয়েছে, সুতরাং বিপ্লবী গার্ড এখন সব কিছু দিয়ে আক্রমণ চালাবে। ইসরায়েলের এই আক্রমণের আগে আপনারা জানেন ইরানের এক সময়ের বন্ধু ভারতের প্রধানমন্ত্রী ইসরায়েল সফর করেছেন এবং সেখানে ভারতের প্রধানমন্ত্রীকে ইসরায়েলের সর্বোচ্চ পার্লামেন্টীয় যে পদক সেটা দেওয়া হয়েছিল। সুতরাং এই ব্যাপারটা মাথায় রাখা দরকার। অন্যদিকে হচ্ছে ইরানে এই আক্রমণের আগে পাকিস্তান ভারত একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল, সেটাও মাথায় রাখা দরকার। ইরানের এই আক্রমণের আগে সৌদি আরব আমেরিকার সাথে লবি করেছিল, আমেরিকাকে কনভিন্স করেছিল, আমেরিকাকে উদ্বুদ্ধ করেছিল এই আক্রমণ করার জন্য, সেটা মাথায় রাখা দরকার। ইরানের এই আক্রমণে আরব দেশগুলো সবগুলো তাদের ঘাঁটি এবং তাদের আকাশকে উন্মুক্ত করে দিয়েছিল আক্রমণ করার জন্য। সিরিয়া এই ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা করেছে। সর্বোচ্চ সহযোগিতা বলতে সিরিয়ার আকাশ পুরোপুরি উন্মুক্ত করে দেওয়া হয়েছিল ইসরায়েলের বিমান বাহিনীর জন্য। এবং সিরিয়ায় এই খামেনেইর মৃত্যুর পর বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ করা হয়েছে। সিরিয়ায় বিভিন্ন এলাকায়, ইরানের মধ্যেও বিভিন্ন এলাকায় খামেনেইর মৃত্যুর সংবাদের পর উল্লাস করছে কিছু কিছু মানুষ, কারণ হচ্ছে এই রেজিমের বিরুদ্ধে অনেক মানুষ আছে। আপনারা জানেন যে গত কয়েকদিন আগে ব্যাপক পরিমাণে বিক্ষোভও করেছিল অনেক মানুষ। এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে ইরান কতদিন টিকবে। ইরান কি টিকবে নাকি আমেরিকা এবং ইসরায়েল যেভাবে চাচ্ছে সেভাবে পরিবর্তন হবে? আমেরিকায় নির্বাসিত থাকা সাবেক যে ইরানের রাজা ছিল, যাকে ক্ষমতাচ্যুত করে ইরানের বিপ্লব ঘটানো হয়েছিল, তার ছেলে রেজা পেহলেভি, সে বলছে যে ইরানের এই খামেনেইর মৃত্যুতে ইরানের জনগণের রাস্তায় নামা দরকার, ট্রাম্পকে ধন্যবাদ দেওয়া দরকার এবং ইরানের সুদিন আর বেশি দূরে নয়। এটা হচ্ছে তার কথা। ট্রাম্পেরও কথা প্রায় একই রকম। ইরানের জনগণের জন্য সে শান্তির বার্তা নিয়ে আসছে, ইরানের জন্য সুদিন আর বেশি দূরে নয়। এখন এই ইরানের পরিবর্তন, সবচাইতে বড় প্রশ্ন হচ্ছে ইরানের পরিবর্তন। ইরানে বিপ্লবী গার্ড বা ইরানের সিস্টেমটা, বিপ্লবের পরে ইরানের রাষ্ট্র পরিচালনার সিস্টেম যেভাবে করা হয়েছে, সেই সিস্টেমে ইরানের পরিবর্তন এত সহজ না। কারণ সর্বোচ্চ ধর্মীয় নেতা মৃত্যুর পরে তার স্থলাভিষিক্ত যে হবেন বা যিনি হবেন, তিনিও এই সিস্টেমকেই কন্টিনিউ করার চেষ্টা করবেন। ইরানের
রাষ্ট্রপতি আসলে তেমন বলতে গেলে যে রাষ্ট্র পরিচালনার যে সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা বা যে জায়গা, সেই জায়গায় তিনি নাই। সিদ্ধান্ত নেওয়া হয় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা এবং তার পাশে যে মজলিস থাকে, সেই মজলিসে শুরার সদস্যরা একত্রে সিদ্ধান্ত নেন। তারপরে হচ্ছে রাষ্ট্রপতি, তারপরে তার মন্ত্রীরা ওই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করেন। সুতরাং ইরান এবং এই সিদ্ধান্তকে বাস্তবায়নের ক্ষেত্রে ইরানের সেনাবাহিনী, আর সেনাবাহিনীর চেয়ে বড় হচ্ছে ইরানের বিপ্লবী গার্ড, সব কিছু দিয়ে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করে। সুতরাং ইরানের সিস্টেম পরিবর্তনের জন্য এখনো পর্যন্ত ইরান পুরোপুরি প্রস্তুত না, বা ইরানকে এখনো পর্যন্ত সিস্টেম পরিবর্তনের জায়গায় নিয়ে যেতে পারেনি আমেরিকা বা ইসরায়েল। তবে আমেরিকা ইসরায়েল গত কয়েক মাস ধরে যেই বিষয়টা পরিকল্পনা করেছিল বা যেই বিষয়টা বলেছিল যে তাদের এবারের আক্রমণ হবে হচ্ছে জাস্ট স্পেসিফিক, নির্দিষ্টভাবে নির্দিষ্ট টার্গেটে নিখুঁতভাবে আক্রমণ করবে এবং তারা সেই আক্রমণের সফলতা নেবে। আমেরিকা এর আগে ভেনেজুয়েলায় যেভাবে আক্রমণ করেছে, যে রাষ্ট্রপতিকে সেখান থেকে সরিয়ে দিয়েছে, ভেনেজুয়েলা এখন তার অধীনে চলে গেছে, ঠিক একইভাবে তাদের টার্গেট হচ্ছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা এবং তার আশেপাশে যারা আছে তাদেরকে সরিয়ে দেয়া এবং সেখানে এমন একজন স্থলাভিষিক্ত হোক যে আমেরিকার মতো আমেরিকার কথায় চলবে, আমেরিকার কথায় উঠবে বসবে। কিন্তু যেহেতু ইরানের রাষ্ট্র পরিচালনার সিস্টেম বিশ্বের অন্য সব দেশের রাষ্ট্র পরিচালনার সিস্টেম থেকে ভিন্ন, সেহেতু এখানে সর্বোচ্চ ধর্মীয় নেতা পরিবর্তিত হয়ে সেখানে একজন নতুন কেউ আসলেই পরিবর্তন হচ্ছে না। এটার জন্য দরকার ইরানের বর্তমান যে রাষ্ট্র পরিচালনার সিস্টেম, অর্থাৎ ইরানের যে এই ইসলামিক রিপাবলিক পরিচালনার যে সিস্টেম, সর্বোচ্চ ধর্মীয় নেতা থাকবে, তারপরে মজলিস থাকবে, তারপরে হচ্ছে সরকার, সেই সিস্টেমটা পরিবর্তন করে যদি এরকম হয় যে সরকার হবে হচ্ছে সব সিদ্ধান্তের মূলধারা এবং অন্য সব রিপাবলিকগুলো বা অন্য সব গণতন্ত্র যেভাবে পরিচালিত হয় সেইভাবেই পরিচালিত হবে, তাহলে সেটা ইসরায়েল আমেরিকার ইচ্ছা মতো অবস্থায় যাবে। কিন্তু ইসরায়েল এবং আমেরিকায় যেহেতু শুধু এটা চাচ্ছে না, আরব দেশগুলো চাচ্ছে, সেহেতু আরব দেশগুলো এবং ইসরায়েল আমেরিকা আরো কিছুদিন চেষ্টা করবে ইরানের উপরে চাপ সৃষ্টি করে, ইরানের উপরে আক্রমণ আরো প্রসারিত করে ইরানকে পরিবর্তন করার। অনেকেরই এই প্রশ্ন আছে যে তাহলে কি আমেরিকা হেরে গেল? আমেরিকা তাহলে কি ইরান হেরে গেল? ইরান হেরে গেল এটা বলা যতটুকু সহজ, আবার ইরান হেরে গেল না সেটাও বলা সহজ। কারণ হচ্ছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা, সর্বোচ্চ কমান্ডারদের মৃত্যু, এটা অবশ্যই ইরানের সবচাইতে বড় ক্ষতি। আবার আমেরিকা যেভাবে রেজিম চেঞ্জ চাচ্ছে সেটা যদি না হয় তাহলে হেরে গেল না। ইরানের এই ঘটনার পর আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের মৃত্যুর খবর ইরানের পত্রপত্রিকাগুলো, ইরানের টেলিভিশনে যারা খবর প্রচার করেন, তারা এই সংবাদ প্রচারকরা কেঁদে কেঁদে তার এই খবর প্রচার করেছেন। ইরানের প্রেস টিভির এক সাংবাদিক মহিলা উপস্থাপিকা, তিনি কাঁদতে কাঁদতে এই খবর প্রচার করেছেন এবং বলেছেন যে ইরানের জনগণ এটার প্রতিশোধ অবশ্যই নেবে এবং এটার প্রতিশোধ এর টার্গেট হবে আমেরিকা এবং ইসরায়েলের রাষ্ট্রপ্রধানরা। তিনি এই কথা বলেছেন। ওয়াশিংটন পোস্ট খবর করেছে যে ডোনাল্ড ট্রাম্পকে ইরানের উপরে এই আক্রমণ করার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী যতটা চাপ দিয়েছেন তার চেয়েও বেশি এক্ষেত্রে চাপ দিয়েছে সৌদি আরব এবং সৌদি আরবের যুবরাজ। কিন্তু আমরা জানি যে সৌদি আরব গত কয়েক সপ্তাহ ধরে প্রকাশ্যে বলছে যে সে এই ধরনের কোনো একটা সংঘাত চায় না, এ ধরনের সংঘাত এই অঞ্চলে অশান্তি সৃষ্টি করবে, এরকম কিছু। আরব দেশগুলো মোটামুটি এই ধরনের কথাই বলেছিল। কিন্তু দেখা গেল যে গতকাল ইরানের উপরে আক্রমণে এই আরব দেশগুলোর সামরিক ঘাঁটি দেদারসে ব্যবহার করেছে আমেরিকা। আবার ইরানে আক্রমণের পরে আরব দেশগুলো আমেরিকা বা ইসরায়েলের নিন্দা করেনি, বরং ইরান যে পার্টটা আক্রমণ করেছে সেটার নিন্দা করেছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন এবং আরব লীগ, ওপেনলি আরব লীগ, তারপরে হচ্ছে উপসাগরীয় সহযোগিতা সংস্থা জিসিসি, এরা ইরানের নিন্দা করেছে।
ইউরোপ এটার ব্যাপারে বলেছে যে তারা এই ধরনের একটা আক্রমণ চায় না, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেছে যে ইউরোপও আমেরিকার এই আক্রমণকে সাপোর্ট করেছে। আলী খামেনেইর মৃত্যুর পর ইরানে যেই সমস্ত মাজার আছে, যেমন ধরুন হজরত আলী রাদিয়াল্লাহুর মাজার এবং আরও যে তাদের ইমামদের মাজারগুলো আছে, সেই মাজারগুলোর মিনারগুলো লাল রঙে রঙিন করা হয়েছে এবং লাল রঙের উদ্দেশ্য হচ্ছে বা লাল রঙের অর্থ হচ্ছে যে প্রতিশোধ। একটা হচ্ছে শোক আর একটা হচ্ছে প্রতিশোধ নেয়া। ইরান প্রতিশোধ নিবে, এই ঘটনায় তারা বলছে। ইরানের রাষ্ট্র টিভি বলছে যে আয়াতুল্লাহ খামেনেইর প্রধান উপদেষ্টাদের মধ্য থেকে অ্যাডমিরাল আলী শামখানি এবং বিপ্লবী গার্ডের প্রধান মেজর জেনারেল পাকপুর তারাও আমেরিকা এবং ইসরায়েলের আক্রমণে নিহত হয়েছেন। গত রাতে ইরান যেই সমস্ত জায়গায় আক্রমণ করেছে তার মধ্যে সবচাইতে বেশি সামনে এসেছে মূলত সংযুক্ত আরব আমিরাতের দুবাই, এবং দেখা গেছে দুবাইয়ের শুধুমাত্র ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে মোসাদের ঘাঁটি, দুবাইয়ে মোসাদের ঘাঁটি, তারপর হচ্ছে ইরাকে মোসাদের ঘাঁটি, এগুলোতে আক্রমণ করেছে। কিন্তু শুধুমাত্র তাই না, দুবাইয়ের সবচেয়ে যে আইকনিক জায়গাগুলো তার মধ্যে একটা হচ্ছে বুর্জ আল আরাব, বুর্জ আল খলিফা, এই সমস্ত যে আইকনিক জায়গাগুলো ছিল সেগুলোতেও আক্রমণ করেছে ইরান। এখন ইরানের এই কুদুস ফোর্সের কমান্ডার ইসমাইল কানি তিনি জীবিত আছেন, তিনি নিহত হননি, এটা ইরানের পক্ষ থেকে বলা হয়েছে। কিছু কিছু খবরে বলছে যে মুজতবা খামেনেই, অর্থাৎ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মুজতবা খামেনেই জীবিত আছেন এবং তাকেই ইরানের এখন সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে ঘোষণা করা হয়েছে, এরকম খবর আসছে। অর্থাৎ আলী খামেনেইর, আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের ছেলে মুজতবা আলী খামেনেই বা মুজতবা খামেনেইকে সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে তার নাম ঘোষণা করা হয়েছে, এরকম কিছু খবর আসছে। যদিও বহু আগ থেকেই এরকমটিও জানা যাচ্ছিল বা এরকমটিও কানাঘুষো করা হচ্ছিল যে ইরানের ইসলামিক রিপাবলিকের যে বিপ্লবী গার্ড আইআরজিসিকে মূলত পরিচালনা করছেন বহু বছর ধরে এই মুজতবা খামেনেই, এরকমটি ধারণা করা হচ্ছে। অর্থাৎ ইরানের রেজিমের পেছন থেকে পরিচালনা করছেন যেই ব্যক্তিটি বা যেই শক্তিটি, তিনি হচ্ছেন এই মুজতবা খামেনেই। শুধুমাত্র ইরানের বিপ্লবী গার্ডই না, বরং ইরানের গোয়েন্দা সংস্থাকেও তিনি পরিচালনা করতেন এবং তিনি ছিলেন তার বাবার যে একেবারে সবচাইতে ঘনিষ্ঠ যে বলয়, অল্প কিছু লোকের সাথে তার বাবা যেই সিদ্ধান্তগুলো আলোচনা করে নিতেন তার মধ্যে প্রধান হচ্ছেন তিনি। এখন এই আলী খামেনেইকে হত্যার পরে যদি তার ছেলে মুজতবা খামেনেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হন, তাহলে ইরানে রেজিম চেঞ্জ হচ্ছে এটা বলা যাবে না, বা ইরানের সরকারের সিদ্ধান্ত গ্রহণের যে শক্তি সেটা একেবারে কমে যাচ্ছে এটা বলা যাবে না, কারণ যেটা বললাম যে তিনি বহুদিন ধরে ইরানকে পরিচালনা করতেন। অনেকেই এটা বলছেন যে মুসলিম দেশগুলোর সামরিক দুর্বলতা আবার প্রকাশ পেল, রাশিয়া চীন এই ক্ষেত্রে কি করলো, রাশিয়া এবং চীনের নাকি বিভিন্ন ধরনের গোয়েন্দা স্যাটেলাইট, তারপরে হচ্ছে অনেক ধরনের ইকুইপমেন্ট ইরানকে দিয়েছিল, যেগুলোর মাধ্যমে ইরান এই অঞ্চলের সবকিছু নখদর্পণে রাখতে পারবে,
এ ধরনের জিনিসগুলো ছিল সেটার কি হলো? এই যে জিনিসগুলো চীন দিয়েছে বা দিয়েছিল অথবা রাশিয়ার কাছ থেকে ইরান ব্যাপক পরিমাণে সামরিক সরঞ্জাম, সামরিক সহযোগিতা পেয়েছিল, এগুলোর আসলে আ সঠিক কোনো তথ্য নাই বলা যায়। বিভিন্ন ধরনের গণমাধ্যম, বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, বিভিন্ন ধরনের পত্র-পত্রিকা এই ধরনের খবর করেছে। কিন্তু ২ দেশ থেকে বা এই দেশগুলো থেকে রাষ্ট্রীয়ভাবে বা তাদের সামরিক দিক থেকে এই ঘোষণাগুলো আসে নাই। আমরা অনেক সময় এটাও দেখেছিলাম যে এ রাশিয়া ইরানকে অনেক ধরনের যুদ্ধবিমান দিয়েছে। কিন্তু এখনো পর্যন্ত সেগুলো পায়নি। রাশিয়ার S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান পায়নি। রাশিয়ার থেকে S-300 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ২-১ টা যা পেয়েছিল সেগুলো এর আগেরবারের আক্রমণে অনেক ধ্বংস হয়েছে। ইরান নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে। এর আগে ১২ দিনের যুদ্ধেও দেখা গিয়েছিল যে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যথেষ্ট পরিমাণে তার সীমান্তকে, আকাশকে নিরাপদ রাখতে যথেষ্ট ছিল না। এখন ইরানের উপরে এই আক্রমণের পরে পরবর্তী টার্গেট কে হবে? আমেরিকা, ইসরায়েলের পরবর্তী টার্গেট কে হবে? এটা একটা বড় প্রশ্ন। পরবর্তী টার্গেট কে হবে সেটা যদি আমরা ইসরায়েলের বিভিন্ন কর্মকর্তাদের মুখ থেকে শুনতে চাই তাহলে দেখা যাবে যে ইসরায়েলের কথা হচ্ছে পরবর্তী টার্গেট তুরস্ক। এখন পরবর্তী টার্গেট ইরানের মতো এত সহজ একটা টার্গেট হবে কিনা তুরস্ক সেটা একটা প্রশ্নের বিষয়। কারণ তুরস্ককে এত সহজভাবে নিবে না ইরান, ইসরায়েল। তুরস্ক একদিক থেকে ন্যাটোর সদস্য, আরেক দিক থেকে তুরস্কের সামরিক শক্তি, তুরস্কের বিভিন্ন দেশের সাথে যে ধরনের সম্পর্ক এই সবকিছু মিলিয়ে আবার আমেরিকার সাথেও তুরস্ক ধরেন এই যে সিরিয়াকে ব্যবহার করতে দেয়া, এই আক্রমণে সিরিয়ার আকাশকে ব্যাপকভাবে ইসরায়েল যেভাবে ব্যবহার করেছে এই ক্ষেত্রে অবশ্যই তুরস্কের সম্মতি ছিল, সেটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। সুতরাং সেই সমস্ত দিক থেকে চিন্তা করলে এখানে তুরস্কের বিরুদ্ধে ইসরায়েল কতটা আগাবে সেটাও দেখার বিষয়। আবার ইসরায়েলের বিরুদ্ধে তুরস্ক এই মুহূর্তে কতটা আগাবে সেটাও দেখার বিষয়। শুধু তুরস্কই না, ইরানের সর্বোচ্চ এই ধর্মীয় নেতার মৃত্যু, তার উপরে আক্রমণ এবং ইরানের এই যে নেতৃত্বের উপরে আক্রমণ, শুধু ইরানেরই না, ইরানের সাথে সাথে হিজবুল্লাহ, ইরানের সাথে সাথে হামাসের নেতৃত্ব, ইরানের এর আগেরবারের আক্রমণে যেভাবে একেবারে পয়েন্ট টু দ্য পয়েন্ট টার্গেট করে বিভিন্ন লোককে, ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে ইসরায়েল যেভাবে হত্যা করেছে এবং এবার ইসরায়েল, আমেরিকা, আরব দেশগুলো মিলে যেভাবে ইরানকে মানে পুরো কি বলে গুড়িয়ে দিতে চাচ্ছে, তাতে এই অঞ্চলে কোনো মুসলিম দেশ আমেরিকার বিরুদ্ধে দাঁড়াবে এটা মনে হয় না। এটা হল ব্যাপার। আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াবে এটা মনে হয় না। কেন মনে হয় না? কারণ তারা এটার ফলাফল দেখছে। এবং ইরানের বিষয়টা যে ইরান পুরো গত ৪০ বছর ধরে সিস্টেমটাই করা হয়েছে এটার উপরে ভিত্তি করে যে আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে এবং ইমামতকে রক্ষা করা। এটার জন্যই ইরানের সেনাবাহিনী, ইরানের সবকিছু। কিন্তু আর কোনো মুসলিম দেশে এই ধরনের সিস্টেম নেই। হ্যাঁ, আছে কিরকম, ধরেন সৌদি আরবে আছে যে রাজ পরিবারকে রক্ষা করার জন্যই সবকিছু। কিন্তু রাজ পরিবারের মধ্যেও একটা কু হতে পারে যে এই ভাই এখন ক্ষমতায় আছে, আমি চাই না আরেক ভাই তার বিরুদ্ধে কু করলো। এরকমটা বিভিন্ন সময় দেখা যাচ্ছে, শোনা গেছে। আবার ধরুন সংযুক্ত আরব আমিরাতও এ ধরনের হতে পারে, কাতারও এ ধরনের হতে পারে। সুতরাং তাদের যে সিস্টেম, সেই সিস্টেম এতটা শক্তিশালী সিস্টেম না। এরপরে ধরেন সামরিক দিক থেকেও আছে যে ইরান যতটা সামরিক দিক থেকে স্বয়ংসম্পূর্ণ, ততটা স্বয়ংসম্পূর্ণ ওই অঞ্চলের কোনো আরব দেশ না। সুতরাং সেই সমস্ত দেশ আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে যাবে না। ইরানের সশস্ত্র বাহিনী এবং ইরানের বিপ্লবী গার্ড বলছে যে তারা কিছুক্ষণের মধ্যেই সবচেয়ে ধ্বংসাত্মক আক্রমণ শুরু করবে, এটা বলছে। এখন সবচেয়ে ধ্বংসাত্মক আক্রমণ গতকাল থেকে যেটা করছে সেটা কি কম না। যদিও তারা বলছে যে আমরা গতকাল থেকে যেটা করেছি এটা আমাদের জাস্ট সাইডে রাখা যে সমস্ত মিসাইল ছিল সেগুলো দিয়ে। এখন আপনার সর্বোচ্চ ধর্মীয় নেতা নিহত, আপনার সেনাপ্রধান নিহত, আপনার সামরিক কর্মকর্তারা নিহত, এদেরকে রক্ষা করতে পারেননি। এরপরে আপনি সর্বোচ্চ আক্রমণটা করবেন। সর্বোচ্চ আক্রমণটা করবেন কিভাবে করবেন, কোথায় করবেন? এখন এটার পাল্টা আক্রমণ যেভাবে তাদের করা দরকার সেটা যে ট্রাম্পের বাসভবন,
অথবা ইসরায়েলের প্রধানমন্ত্রী যে অবস্থানে আছে সেই অবস্থান লক্ষ্য করে আক্রমণ, অথবা ইসরায়েলের সামরিক প্রধানদের যে সমস্ত ঘাঁটিগুলো আছে বা তারা যেই জায়গাগুলোতে আছে সেইগুলোতে আক্রমণ এবং তাদেরকে হত্যা করা। যদি সেটা করতে পারে তাহলে বলা যায় যে হ্যাঁ, সর্বোচ্চ আ ধ্বংসাত্মক আক্রমণটি করবে। এখন এই সর্বোচ্চ ধ্বংসাত্মক আক্রমণে যদি দুবাইয়ের কিছু বিল্ডিং ধ্বংস হয়, আর যদি বাহরাইনের কিছু বিল্ডিং ধ্বংস হয়, সেটাকে সর্বোচ্চ আ আক্রমণ বলা যায় না। আর গতকাল থেকে যে হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছিল ইরানের বিপ্লবী গার্ড, সেই হরমুজ প্রণালী হয়তো উন্মুক্ত রাখার জন্য এখন আমেরিকা, ইসরায়েল ওই অঞ্চলে যে সমস্ত দেশ আছে, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার, কুয়েত, সৌদি আরব, এরা একত্রে চেষ্টা করবে এটাকে উন্মুক্ত রাখার জন্য। তবে এইখানে একটা জিনিস স্পষ্ট করা দরকার, সেটা হচ্ছে মোরাল সুপেরিয়রিটি, অর্থাৎ এই মুহূর্তে মানসিকভাবে কোন পক্ষ চাঙ্গা আছে। এই মুহূর্তে মানসিকভাবে চাঙ্গা আছে আমেরিকা, ইসরায়েল, আরব পক্ষ, আর মানসিকভাবে বিপর্যস্ত হচ্ছে ইরান পক্ষ। এখন এই মানসিকভাবে চাঙ্গা আর মানসিকভাবে বিপর্যস্ত হওয়া পক্ষর মধ্যে কে ভবিষ্যতে এগিয়ে থাকবে, এটা এই মুহূর্তে বলা কঠিন। কারণ হচ্ছে মানসিকভাবে বিপর্যস্ত পক্ষ হচ্ছে তার এই যে কষ্ট এবং ক্রোধ, এটাকে সে শক্তিতে রূপান্তরিত করে ব্যাপক পরিমাণে পরিকল্পিতভাবে যদি পাল্টা আক্রমণ করতে পারে। ধরেন যদি এরকম হয় যে এটার পরে ইরান এমন কিছু আক্রমণ করলো যাতে হচ্ছে ইসরায়েলের ঊর্ধ্বতন যারা আছে, নামগুলো এখানে না নিলাম, ঊর্ধ্বতন যারা আছে এরা নিহত হলো, তখন আবার এই যে মানসিক চাঙ্গাটা কোন দিকে যাবে? হ্যাঁ, এই ধরনের ঘটনাগুলো, অথবা ধরেন এমনভাবে আক্রমণ করলো যে আরব দেশগুলোতে থাকা যে সমস্ত সামরিক ঘাঁটি আছে, সেখানে যে সামরিক কমান্ডার যারা আছে, ধরেন সেন্টকমের প্রধান বা এই ধরনের যারা আছে, এদের উপরে একেবারে সরাসরি ইরান আক্রমণ করলো। এরকম যদি হয় তাহলে দেখা যাবে যে এই যে মানসিক চাঙ্গা বা হচ্ছে সুপেরিয়রিটি, এটা তখন ইরানের দিকে চলে যাবে। আর যদি এটা না হয়, তখন এই যে ইরানের যে এই শোক এবং কষ্ট, 40 দিনের শোক ঘোষণা করেছে ইরান, এটা নিয়েই তখন তার থাকতে হবে। তবে এই বিষয়ে এটা স্পষ্ট যে ইরানের পাশে কোনো মুসলিম দেশ নেই। ইরানের পাশে কোনো মুসলিম দেশ নেই। তুরস্ক নেই, সৌদি আরব নেই, কাতার নেই, কুয়েত নেই, পাকিস্তান নেই, মালয়েশিয়া নেই, ইন্দোনেশিয়া নেই, আরব আমিরাত নেই, ওমান নেই, তারপরে হচ্ছে ইরাক নেই, সিরিয়া নেই, লেবানন নেই, ইয়েমেন নেই, কেউ নেই ইরানের পাশে, এটা স্পষ্ট। এবং এই যে কেউ না থাকাটা, এইটাই হচ্ছে বর্তমান সময়ে আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা, যে ইরানের এই দুঃসময়, এই এই কি বলবো, এই বিভীষিকাময় মুহূর্তে কোনো মুসলিম দেশ ইরানের পাশে নেই। এটার কারণ কি? এটার অনেকগুলো কারণ। একটা হচ্ছে ইরানের পলিসি, এত বছর ধরে ইরানের পরিচালিত করা পলিসি। আরেকটা হচ্ছে যে স্বার্থ। মুসলিম দেশগুলো তাদের নিজস্ব স্বার্থ দেখে, প্রত্যেকটা দেশ তার নিজস্ব স্বার্থ দেখে, যে আমি কার কাছে থাকলে আমার স্বার্থটা বেশি সেটা দেখে। এখানে মুসলিম দেশ, মুসলিম ভ্রাতৃত্ব অথবা হচ্ছে ইসলামের বন্ধন, এই জিনিসগুলো দেখা হয় না। আবার এরকমভাবে বলতে পারেন যে এই মুসলিম দেশগুলো তো সুন্নি, সুতরাং ইরানের রাষ্ট্র পরিচালনার সিস্টেম শিয়াস, এ কারণে হচ্ছে এই শিইজমের বিরুদ্ধে সুন্নি মুসলিম দেশগুলো তার পাশে দাঁড়াবে না। বিষয়টাকে আমি শিয়া সুন্নির দিক থেকে দেখি না, কারণ হচ্ছে এখানে শিয়া সুন্নির চেয়েও বড় বিষয় হচ্ছে এখানে স্বার্থের সংঘাত। ইরানের সাথে সৌদি আরবের স্বার্থের সংঘাত, ইরানের সাথে সংযুক্ত আরব আমিরাতের স্বার্থের সংঘাত, ইরানের সাথে তুরস্কের স্বার্থের সংঘাত। এবং এই স্বার্থের সংঘাতগুলো ইরান এতদিন ধরে জিয়ে রেখেছিল। এই দেশগুলো যে জিয়ে রাখে নাই তা না, কিন্তু তার চেয়েও ইরানের দিকটা কেন সামনে আসে? কারণ হচ্ছে ইরান তার এই প্রক্সি অক্ষ, যেটা ইরানের যে পরিকল্পনা এত বছর ধরে ছিল, সেটা হচ্ছে যে ইরানের উপরে বাইরে থেকে যদি কোনো আক্রমণ আসে, কোনো দেশ যদি ইরানের পক্ষে নাও দাঁড়ায়, সে তার প্রক্সি সংগঠন দিয়ে আগে ওই আক্রমণকে প্রতিহত করবে। আমরা এই হামাসের উপরে বা গাজা ভূখণ্ডে ইসরায়েলের যে আক্রমণ, সেই আক্রমণে যেটা দেখলাম সেটা হচ্ছে যে ইরানের প্রক্সিদের উপরে আক্রমণ করলে
ইরান যেভাবে দাঁড়াবে সেভাবে ইরান তাদের পাশে দাঁড়ায়নি, এবং ইসরায়েল, আমেরিকা আর এই অঞ্চলের অন্যান্য যে দেশ আছে তারা পরিকল্পিতভাবে ইরানের এই প্রক্সি সংগঠনের সাথে ইরানের সম্পর্কটাকে কাট আউট করে দিয়েছে, ইরানের সম্পর্কটাকে ছিন্ন করে দিয়েছে এবং প্রক্সি সংগঠনগুলোকে দুর্বল করেছে। এই সংগঠনগুলোকে দুর্বল করতে করতে এমন একটা লেভেলে নিয়ে গেছে যে এই সংগঠনগুলো আর ইরানের পক্ষে মিসাইল ছুড়তে পারছে না। কে পারে নাই? হিজবুল্লাহ পারে নাই। ইরানের উপরে যে আক্রমণগুলো হচ্ছে, এই আক্রমণগুলো যদি আজকে থেকে 2 বছর আগে হতো তাহলে দেখতেন যে হিজবুল্লাহর পক্ষ থেকে কি ধরনের ঝাঁকে ঝাঁকে মিসাইল নিক্ষেপ করা হতো। কিন্তু হিজবুল্লাহকে লেবানন এমনভাবে তাকে হচ্ছে মানে হাত পা বেঁধে রেখেছে যে সে কিছু করতে পারেনি। অন্যদিকে এই যে ইয়েমেনে হুথিদের পক্ষ থেকে কোনো একটা মিসাইল ছোড়ার এখনো পর্যন্ত খবর আমরা পাইনি। হুথিদেরকে কি করা হয়েছে? হুথিদেরকে সেখানে ইসরায়েল, আমেরিকা এই যে হুথিরা লোহিত সাগরে আক্রমণ করবে এই জিনিসগুলো নিয়ে ইসরায়েল, আমেরিকা হুথিদের উপরে এমনভাবে আক্রমণ করেছে যে তাদের প্রধানমন্ত্রী সহ তাদের সেনা প্রধানরা এবং তাদের সামরিক সক্ষমতাকে একেবারে দুর্বল করে দেওয়া হয়েছে। আরেকটা দেশ হচ্ছে সিরিয়া। সিরিয়াতে রেজিম চেঞ্জের মাধ্যমে, সিরিয়াতে সরকার পরিবর্তনের মাধ্যমে সিরিয়াকে এখন আমেরিকা এবং ইসরায়েলের বলয় পুরোপুরি নিয়ে যাওয়া হয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট সিরিয়ার রাষ্ট্রপ্রধানকে যে হচ্ছে ইসে নিয়ে গিয়ে কি বলে হোয়াইট হাউসে নিয়ে গিয়ে তাকে যে এত আদর আপ্যায়ন করেছে, এটাকে এমনি 50-70 বছরের পরে সিরিয়ার সাথে আমেরিকার যে সম্পর্ক সেটা এমনি না। এই যে এই ধরনের একটা পরিস্থিতিতে সিরিয়া তার আকাশসীমাকে ব্যবহার করতে দিবে ইরানের বিপক্ষে। তো এই যে অবস্থা, এই অবস্থায় ইরানের বিরুদ্ধে আস্তে আস্তে গত 2 বছরে আস্তে আস্তে পুরো আমেরিকা এবং আরব বিশ্ব ইরানের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে এগিয়েছিল, এবং সেটার ফলাফল হিসেবে ইরানের গত 40 বছর ধরে যে জিনিসটা ইরান রক্ষা করার জন্য লড়াই করেছে, অর্থাৎ তার সর্বোচ্চ ধর্মীয় নেতা, সেখানেই ইরান পরাস্ত হলো। আজ তাহলে এ পর্যন্ত এখানেই রাখছি। পরবর্তীতে হয়তো দিনের মধ্যে আবার একবার লাইভে আসার চেষ্টা করব, যদি না হয় তাহলে সন্ধ্যার দিকে আবার লাইভে আসবো। এর মধ্যে এই লাইভে যতক্ষণ না থাকবো ততক্ষণে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতি মুহূর্তে, মিনিটে, সেকেন্ডে সব ধরনের আপডেটগুলো পাবেন। আমরা জানি আপনাদের অনেকেই টেলিগ্রাম এখনো পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেল ফলো করেন না। যারা করেন না তারা টেলিগ্রাম চ্যানেলটি ফলো করে রাখতে পারেন, আমাদের ইউটিউব চ্যানেল ফলো করে রাখতে পারেন, আমাদের ফেসবুক পেজকে ফলো করে রাখতে পারেন। আমরা সব ধরনের তথ্য সবার আগে বা যত দ্রুত সম্ভব আমরা দেওয়ার চেষ্টা করব।